কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? দূতাবাসে হামলা কেন? আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। ভারত ষড়যন্ত্র করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ছাত্র জনতার। বাংলাদেশের সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। রাজধানীতে আশঙ্কাজনক হারে বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতি, পুলিশের লুট হওয়া পোশাক কিনা খতিয়ে দেখার দাবি বিশ্লেষকদের। নির্মাণের মাত্র ২.৫ বছরে যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা, খানাখন্দে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ওভারলোডিংয়ের অজুহাত কর্তৃপক্ষের। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় ২৫ জন নিহত, হামার দিকে অগ্রসর বিদ্রোহীরা। Nice thinking, and he got. That's run straight in. কিংস্টন টেস্টে চালকের আসনে বাংলাদেশ, নাহিদ রানার গতির ঝড়ে ১৪৬ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে টিএসসির রাজু ভাস্কর্যে। ঢাকার পাশাপাশি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায়। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা কঠোর হাতে দমন করা হবে। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদনে। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনারে হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে জেলায় জেলায় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিল্লি না ঢাকা স্লোগানে ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্ররা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর হুঁশিয়ারি দেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন দেশের দূতাবাসে সেই দেশ ভিন্ন দেশের দূতাবাসকে তারা আক্রমণ হামলা করবে তো দূরের কথা, অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। আজকে এই উগ্র বিজেপি সরকারের এই নেতাকর্মীরা এই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। পরে একে একে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, যেভাবে গণ অভ্যুত্থানে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে সেভাবেই ভারতীয় সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। প্রতিবাদ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বক্তব্যেরও। ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্ররা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রতিবাদের ঝড় বয়ে যায় নানা মহলে। একে ঘৃণ্য ঘটনা উল্লেখ করে জড়িতদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় তীব্র নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাসরিন আক্তারের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে কিছুদিন ধরে উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার হঠাৎই ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে হামলা চালায় উগ্র ভারতীয়রা। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবারের হামলার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ জানায় বাংলাদেশের নানা মহল। এরপরই দুঃখ প্রকাশ করে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়, কোনো দেশের কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। সেই সঙ্গে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের সব হাইকমিশন অফিসে নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে দেশটি। এই নেক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির একদল উগ্রবাদী এ হামলা চালায়। এ সময় বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়। ভেঙে ফেলা হয় হাই কমিশনের প্রধান গেট, যাকে পরিকল্পিত হামলার ঘটনা বলছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার শুরু থেকে হামলা ঠেকাতে নিষ্ক্রিয় ছিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এতে 1961 সালের ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে ক্ষোভ জানায় ঢাকা। প্রেস বিজ্ঞপ্তিতে ভারতকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। করা হয় সুষ্ঠু তদন্তের দাবি। এছাড়া ডিপ্লোম্যাটিক মিশনগুলো রক্ষণাবেক্ষণ করা সেই দেশের দায়িত্ব বলে উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 28 নভেম্বর কলকাতায় একই ধরনের হামলা চালায় উগ্রবাদীরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সামনের নির্বাচন দেশের বিগত সব নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। কেউ ভুল করলে তাকে সঠিক পথে নিয়ে আসা নেতাদের দায়িত্ব। সোমবার খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের অংশগ্রহণে রাষ্ট্র মেরামতে 31 দফা বিষয়ক কর্মশালায় দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ। জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় যেতে পারবে। তাই জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। সামনের যে নির্বাচন, এটি এত সহজ না। নগরবাসীর নতুন আতঙ্ক ডাকাতি। পরিবেশ পরিস্থিতির মতো পরিবর্তন হয়েছে ডাকাতির ধরনও। আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনা এখন নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক পরে এই ধরনের ঘটনা ঘটছে কিনা তার তদন্ত জরুরি। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। সন্ধ্যা 7:54। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক যুবকের সন্দেহজনক গতিবিধি। রাজধানীর রামপুরা উলন রোডে এক লোক পাহারা দিচ্ছে এবং তার ইশারায় একে একে প্রবেশ করছে আরো কয়েকজন। কিছুক্ষণ পর সেই লোকটি আবার আরেকজনকে নিয়ে প্রবেশ করছে। রাত 8:12 তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে সেই সন্দেহভাজন লোকটি। খালি হাতে প্রথমে দেখা গেলেও বের হওয়ার সময় হাতে একটি ছোট ব্যাগ। একে একে বেরিয়ে যাচ্ছে বাকি লোকগুলো। এবার আসা যাক ঘটনার পেছনের ঘটনায়। এই ভবনটির দ্বিতীয় তলায় থাকেন বাড়ির মালিক আবুল বাশার। সেদিন মূলত এই বাসায় প্রবেশ করেছিল সন্দেহভাজন লোকগুলো। ডিবি পুলিশের পরিচয় চালায় তল্লাশি। হাতিয়ে নেয় বাসার মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণ ও $40,000। আমরা হ্যান্ডকাপ লাগাইছে, ডিবির হেডকোয়ার্টার নিয়ে যাব। ইয়াতে হেডকোয়ার্টার লাগাই। আমি তো কোনো অপরাধ করি না। হেডকোয়ার্টার কি জন্য অস্ত্র পাই করতে হবে না? সব বাংলাদেশ চেক করছে। চেক করে এরপরে এই লকারটা খুলছে। লকার খুলে এখানে ডলার টাকা ছিল, ওইটা খুলছে, স্বর্ণ ছিল, এগুলো সব লইয়া। এদিকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। জানান নিজেদের নিরাপত্তাহীনতার কথা। সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটা কোঅপারেশন, মিউচুয়াল কোঅপারেশন থাকলে আমরা আরো একটু নিরাপদ অনুভব করতে পারবো। এটাকে নিশ্চয়তা দিতে পারে। আজকে এখানে হচ্ছে আমার বাসা, এটার পাশেই হতেই পারে, এটা নিশ্চয়তা তো নাই। সরকারিভাবে যারা দায়িত্ব পালন করে তারা যদি এখানে এই দিকটা কেয়ার করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। যদিও আইন শৃঙ্খলা বাহিনী জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এটা আমরা আমাদের টিম কাজ করতেছে। সিসি ফুটেজগুলি আমরা অ্যানালিসিস করছি। আমরা আশা করছি তদন্তের আমরা কিছু ইন্ডিকেশনও পেয়েছি। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এটা রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামি শনাক্ত হবে। রাজধানীতে এভাবেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনাও নতুন কিছু নয়। এর আগে গেল 11 অক্টোবর মোহাম্মদপুরের একটি বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে নগদ টাকা, স্বর্ণালংকার লুটের ঘটনায় আলোচনার সৃষ্টি করেছে রাজধানীতে। ডিএমপির তথ্য মতে গেল আগস্টে রাজধানীতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 4টি, সেপ্টেম্বরে 5টি, অক্টোবরে 6টি ও নভেম্বরে 3টি। 1 আগস্ট থেকে 1 ডিসেম্বর পর্যন্ত র্যাবের হাতে গ্রেফতার 112 জন ডাকাত। এদিকে রাজধানীতে এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। জনমনে এক ধরনের ভয় ভীতি সৃষ্টি করে সে তাদের এই যারা অস্ত্র যাদের কাছে আছে তারা তাদের স্বার্থ পূরণ করতে চাইবে। তারা যে এই নিজেদেরকে
প্রকৃতভাবে কোনো বাহিনীর সদস্য প্রমাণ করার জন্য যে উপকরণগুলো তারা ব্যবহার করছে এগুলোর উৎস কোথায় সেগুলো খতিয়ে দেখেই সামগ্রিকভাবে সমস্যাটির বা অপরাধটির নিয়ন্ত্রণ বা প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেই কিন্তু এখান থেকে পরিত্রাণ মিলবে। একই সাথে পুলিশের লুট হওয়া অস্ত্র ও পোশাক ব্যবহার করে এমন অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়ে কঠোরভাবে নজরদারি বাড়ানোর আহ্বানও জানান তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার লন্ডন থেকে টেলিফোনে এই বিবৃতি দেন তিনি। অবিলম্বে এমন মন্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। বঙ্গের মুখ্যমন্ত্রীর যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে সেই বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না, কারণ মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। ভারতীয় সব বাংলা চ্যানেলের বাংলাদেশে সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। রিটে আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রিটকারীর আইনজীবী বলেন, ভারতীয় চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিপাবলিক বাংলা সহ সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে বলেও জানান তিনি। সরকারি খাস জমি কিংবা অসহায় মানুষের জমির খোঁজ পেলেই লোলুপ দৃষ্টি পড়ত আওয়ামী লীগ নেতা শফিউল্লাহর। জমির ফাঁক ফোকর বের করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সেখানে বাগান কিংবা স্থাপনা তৈরি করে নেওয়া হতো দখল। গেল 15 বছরে এভাবে 1000 একরের বেশি জমি দখল আর বিক্রি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের সোচ্চার হয়েছেন জমির প্রকৃত মালিকরা। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। খাস জমি দখল করা রীতিমতো নেশায় পরিণত হয় আওয়ামী লীগ নেতার। বান্দরবানের বেশ কিছু এলাকার সরকারি খাস জমির উপর অবৈধভাবে দোকানপাট তৈরি করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ। এখন সেই দোকানের সামনে ঝুলছে লাল পতাকা। উপজেলা প্রশাসনের দাবি, নাইক্ষ্যংছড়ি বাজার, নারিকেল বাগান, জারুলিয়াছড়িতে পাহাড়িদের জুমের জমি দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়নে নিজের নিয়ন্ত্রণে রাখে শফিউল্লাহ। শুধু খাস জমি নয়, সাধারণ মানুষের জমিতেও নজর ছিল তার। ওদের প্রভাব খাটাইয়া ওরা আওয়ামী লীগের জোর জবরদস্তি করে আমাদের এখান থেকে বারবার উচ্ছেদ করে দেয়। শফিউল্লাহ মানে হচ্ছে ভূমিদস্যু। তিনি এই যে সোনাইছড়িতে বিভিন্ন প্রজাতির জায়গা দখল করছেন। বাজারের যেটা সরকারি ড্রেন আছে, ড্রেনের উপরেও দোকান বসিয়ে তিনি চৌদ্দে দিয়ে টাকা আদায় করতেন। 5 আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন মামলার আসামি হয়ে পলাতক এই আওয়ামী লীগ নেতা। 15 বছরে জবরদখলে নেয়া সরকারি সম্পত্তি ও জমিগুলো এখন হাতছাড়া হচ্ছে একে একে। এদিকে জমি উদ্ধার ও সরকারি ভূমি দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। সে যে ব্যক্তি হোক না কেন বা যে গোষ্ঠী হোক না কেন, সে যদি সরকারি খাস জমি দখল করে রাখে, অনুমতি ব্যতীত ব্যবহার করে থাকে, তার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। দ্রুত আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ ও তার পরিবারের দখলে থাকা সম্পত্তি উদ্ধার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কিছুতেই কাটছে না যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা। নির্মাণের মাত্র 2.5 বছরে খানাখন্দে পরিণত হয়েছে মহাসড়কটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমে আসছে বলে দাবি কর্তৃপক্ষের। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিস্তারিত সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে।
321 কোটি টাকা ব্যয়ে 2022 সালের জুনে যশোর খুলনা মহাসড়কের 38 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি টেকসই করতে সর্বোচ্চ লোডিং ক্ষমতা নির্ধারণ করা হয় 27 টন। মনিটরিংয়ের জন্য 1.5 কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে বসানো হয় ওভারলোডিং পরিমাপ যন্ত্র। কিন্তু মাত্র 3 দিনের মাথায় ক্ষমতাসীন ব্যবসায়ীদের হস্তক্ষেপে ওভারলোডিং পরিমাপ বন্ধ হয়ে যায় বলে জানান সংশ্লিষ্টরা। ওখানে স্কেলে সঠিকভাবে যাতে মাল আনা নেওয়া করতে পারে সেই কারণে আমরা ওখানে স্কেলে পরিমাপ করছিলাম। মোটর শ্রমিক ইউনিয়ন সহ প্রায় 150 লোক ওখানে মাইক্রো তারপর প্রাইভেট নিয়ে স্কেলে তারা এখানে হামলা করে। স্কেলটা আমরা আপাতত ওই সময় বন্ধ রাখি। প্রতিদিন গাড়ির প্রতি অন্তত 60 থেকে 70 টন পণ্য আমদানি রপ্তানির ফলে অতিরিক্ত লোডে নষ্ট হয়েছে সড়ক, সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দের, কমেছে সড়কের আয়ুষ্কাল। ধুলোবালিতে লোকজনের চলাফেরা বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় উঠে বাসায় যায় গোসল না করলে আর ঘরে ওঠা যাচ্ছে না। বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলতে মানুষজনের খুব ক্ষতি হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ব্যস্ততম মহাসড়কের 38 কিলোমিটার মেরামতে গত 1 দশকে ব্যয় হয়েছে অন্তত 400 কোটি টাকা। যতবার সড়কে মেরামত হয়েছে ততবারই সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দ। ফলে সারা বছরই গুরুত্বপূর্ণ মহাসড়কে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হয় গণপরিবহন যাত্রী ও পথচারীদের। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তা খুবই খারাপ এবং এখানে আপনার 1 ঘন্টা 20 মিনিট সর্বোচ্চ লাগে যশোর থেকে খুলনা, কিন্তু আমাদের 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। প্রতিনিয়ত গাড়ি 10 চাকা ভেঙে ছিঁড়ে পড়তেছে রাস্তার পরে, প্রতিনিয়ত পাল্টি খাচ্ছে। আপনি হঠাৎ একটা গাড়ি চলে আসে, গাড়ি দেখা যায় ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে সড়কটির এমন বেহাল দশা বলে দাবি কর্তৃপক্ষের। এ ব্যাপারে উদ্যোগ বলতে যদি ওভারলোডের ব্যাপারে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছি। এই যে রাস্তা খারাপ হচ্ছে প্রতিনিয়ত আমরা ছবি তুলতেছি এবং বিভাগীয়ভাবে মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি প্রভাবশালী ব্যবসায়ীদের দখলমুক্ত করে ও ওভারলোডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নীলফামারীর হিমাগারে পর্যাপ্ত আলু মজুদ থাকা সত্ত্বেও নানা কৌশলে বাড়ানো হচ্ছে দাম। হিমাগার থেকে আলু বের হওয়ার পর দাম বাড়িয়ে দিচ্ছে কিছু অসাধু সিন্ডিকেট। উৎপাদক পর্যায়ে আলুর দাম 28-30 টাকা হলেও সিন্ডিকেটের কারণে ভোক্তারা 60 থেকে 70 টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। বিস্তারিত সহকর্মী মামুনুর রশিদ মিঠুর তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্টে। হিমাগারে আলু সংরক্ষণের পরে শুরু হয় দাম বাড়ানো নিয়ে নানা কলাকৌশল। বর্তমানে জেলার 11টি হিমাগারে আলু মজুত রয়েছে 25,380 মেট্রিক টন, যার মধ্যে 23,000 মেট্রিক টন বীজ আলু দেখিয়ে দাম বাড়ানোর কারসাজি চালাচ্ছে অসাধু সিন্ডিকেট। কৃষকের কাছ থেকে আলু কেনা হয় 28 টাকা দরে। এরপর হিমাগারে সংরক্ষণে কেজি প্রতি খরচ হয় 8 থেকে 10 টাকা। সে হিসেবে সব মিলিয়ে আলুর দাম পড়ে 38 টাকা, কিন্তু হিমাগারের গেটে তা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা। এরপর পাইকারি ব্যবসায়ীরা 53 থেকে 63 টাকায় বিক্রি করেন, আর খুচরা পর্যায়ে ভোক্তাদের কাছে বিক্রি করা হয় 65 থেকে 75 টাকায়। এভাবেই হাত বদলে বেড়ে যাচ্ছে আলুর দাম। আলুর দাম অনেক বেশি, তো আলু তো এখন আমাদের কিনে খাওয়া সম্ভব না। আমরা অল্প আয়ের মানুষ, এভাবে কি আলু 60 টাকা করে কিনে খাওয়া সম্ভব নাকি? গোস্ত মাছ তো দূরে থাক, আলুরে পয়সা না জুতে। গাড়ি আলু বেচতেছে আপনার 58 টাকা 60 টাকা বেচতেছে আমরা, আর কাটিলা বেচতেছে 58-60, দেশি আলু বেচতেছি 55 টাকা 56 টাকা, আর 7 আলু বেচতেছি 65-70। বর্তমান আলুর বাজার 7টাই বেশি। আলু তো পাওয়া যাচ্ছে না। আলু যদি কালে আসে তা আলু কিন্তু বিক্রি করতেছে না। ওরা 60, 65, 77 টাকারও ধান্দা করে আছে। আপনার 7 আলু যেটা এখন 50-52 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, আর বিলাতি আলুটা একটু বেশি, আর অন্যান্য আলু কারেসও ওইরকম বিক্রি হচ্ছে, আর অন্যান্য জাতের আলু খুব একটা নাই। বীজ আলু থাকার কথা বললেও খাবারের আলুর সুনির্দিষ্ট তথ্য দেয়নি হিমাগার কর্তৃপক্ষ। তবে তাদের সংরক্ষণে বেশ কয়েকটি জেলার আলু রয়েছে বলে জানায় উত্তরা বীজ হিমাগারের ম্যানেজার। অনেকে বীজটা নিয়ে যাচ্ছে, খাতার বাজার কিন্তু সর্বোচ্চ 52-53 এরকমই, আর যারা বীজটা নিয়ে যাচ্ছে তারা দেখা যাচ্ছে কেউ 57 টাকা, কেউ 58 টাকা, কেউ 60 টাকা পর্যন্ত নিয়ে, মানে কোয়ালিটির উপরেই জিনিসটা নির্ভর করতেছে।
বাজার নিয়ন্ত্রণে কৃষি বিপণন অধিদপ্তর সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানায় কৃষি বিপণন কর্মকর্তা। নীলফামারীতে 11টি হিমাগার রয়েছে। আমরা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য হিসেবে প্রতিদিনই বাজার মনিটরিং, হিমাগারও মনিটরিং করছি। আলু দাম ঊর্ধ্বমুখীর সাথে যদি কেউ কোনো সিন্ডিকেট জড়িত থাকে, আমরা যদি ধরতে পারি তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আগাম আলু উত্তোলন হলে নভেম্বরেই আলুর দাম কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ মিলিটারি একাডেমির 87তম BMA দীর্ঘমেয়াদী ও 59তম BMA স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন তিনি। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সেনাপ্রধান চট্টগ্রামের ভাটিয়ারীর BMA প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে 24 পদাতিক ডিভিশনের GOC সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ পাওনা 135 কোটি রুপি চেয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। বকেয়া অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে চিঠিও দিয়েছে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন TSECL। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতননাথ জানিয়েছেন, বাংলাদেশ নিয়মিত বিল পরিশোধ করলেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এখনও বকেয়া রয়েছে। তিনি বলেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 6 টাকা 65 পয়সা করে ধার্য করা হয়েছে। তবে বকেয়া 100 কোটি টাকার সীমা অতিক্রম করার পর চলতি বছরের মে মাসে ত্রিপুরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল। Kilogram of gas rose from rupees 238.35 before April 2022. সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 25 জন। দেশটির আলেপ্পোর সামরিক ঘাঁটি ও ইদলিব পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে হামার দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। আর বিদ্রোহীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে মিত্র রাশিয়া ও ইরানকে নিয়ে সর্বশক্তি দিয়ে লড়ার ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক সমাধান চেয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। সরকারি ও বিদ্রোহী বাহিনীর পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র সিরিয়া। দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো, ইদলিব ও হামায় বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে শুরুতে পিছু হটলেও পাল্টা আক্রমণ শুরু করেছে সিরিয়ার সরকারি বাহিনী। মার্কিন গণমাধ্যম CNN জানায়, আলেপ্পোর পূর্ব দিকে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। হামার দিকেও এগোচ্ছে তারা। বিদ্রোহীদের আক্রমণের মুখে তেমন কোনো প্রতিরোধ করতে পারছে না আসাদ সরকারের বাহিনী। সিরিয়া সরকারের সমর্থক রাশিয়া ও ইরান নিজ দেশের সংঘাত নিয়ে বেশি ব্যস্ত থাকায় সিরিয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে গেল 8 বছরের মধ্যে এটিকে প্রেসিডেন্ট আসাদ সরকারের সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সিরিয়ায় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রাখতে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট আসাদ। সন্ত্রাসীদের আক্রমণ যত বড়ই হোক, মিত্রদের সহায়তায় সিরিয়া প্রতিরোধ করতে সক্ষম বলেও জানান তিনি। আর সিরিয়ার বিরোধী নেতা হাদি আল বাহারি ইস্তাম্বুল থেকে বলেছেন, সিরিয়া সরকার জাতিসংঘের প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধানে রাজি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ায় যুদ্ধ ও অস্থিরতা চায় না ইরান, এমনটা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। ইরান মনে করে কোনো অজুহাতে অন্য দেশের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করার অনুমতি দেওয়া উচিত নয়। নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের মোকাবেলা করতে আমরা আমাদের সক্ষমতা প্রয়োগ ঘটাবো। তবে আমরা যুদ্ধ এবং অস্থিরতা খুঁজছি না, আমরা শান্তি ও নিরাপত্তা খুঁজছি। আর সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
অবিলম্বে আমরা যা দেখতে চাই তা হলো বেসামরিক এবং সংখ্যালঘু গোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা। তবে আমাদের সামগ্রিক নীতি একই রয়ে গেছে। আমরা এই গৃহযুদ্ধ একেবারে শেষ করার জন্য একটি গুরুতর এবং বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া দেখতে চাই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2254 এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক মীমাংসা চাই। সর্বোপরি উত্তেজনা হ্রাস হোক এবং বেসামরিক নাগরিকরা সুরক্ষিত থাকুক, এটাই চায় যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই দিন একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। রেফারির বিতর্কিত সিদ্ধান্তের জেরে পশ্চিম আফ্রিকার দেশ গিনির একটি ফুটবল স্টেডিয়ামে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শেষ খবর অনুযায়ী এতে নিহত হয়েছেন অন্তত 56 জন দর্শক। গিনির বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি এনজোরে করে সেখানে গিনির সামরিক সরকার প্রধান মামাদি দম্বওয়ার সম্মানে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। সোমবার ছিল সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে ঘটেছে এই ঘটনা। ম্যাচের দুই দলের সমর্থকদের লাঠি ও পাথরের আঘাতে মৃত্যু হয়েছে কয়েকজনের, আবার ভিড়ের মধ্যে পৃষ্ঠ হয়ে যাওয়ায় মারা গেছেন বেশ কয়েকজন। স্থানীয় এক কর্মকর্তা জানান নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এই সংঘর্ষের জন্য আয়োজক কমিটি ও নিরাপত্তা বাহিনীর অবহেলা এবং অদক্ষতাকে দায়ী করেছে গিনির বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি। তবে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটির সরকার। দেখছেন সংবাদ সকাল। কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে ক্যারিবীয়দের চেয়ে 211 রানে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 193 রান। এর আগে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অল আউট হয় 146 রানে। রিফাত আঞ্জুমের রিপোর্ট। কিংস্টন টেস্টের তৃতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। দিনের শুরুতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পথ দেখান নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিরাজ ও সাদমানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। 1 উইকেটে 70 রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। 39 রান করার ব্রাথওয়েটকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। কেভিন হজকেও লিটনের দারুণ এক ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর তাসকিন, তাইজুল আর হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে একে একে গ্রেভস, এথানাজে, জোশুয়া দি সিলভা ও কার্টি প্যাভিলিয়নে ফেরত গেলে 117 রানে 7 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। আলজারি জোসেফের বিদায়ে মধ্যাহ্ন বিরতির আগেই 8 উইকেট হারায় ক্যারিবীয়রা। দ্বিতীয় সেশনের শুরুতেই সামার জোসেফ আউট হন আর কেমার রোজকে শেষ ব্যাটার হিসেবে আউট করে টেস্টে প্রথমবারের মতো 5 উইকেট নেয়ার কৃতিত্ব করেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ অল আউট 146 রানে। 18 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় সফরকারীরা। শাহাদাত দীপু 28 রান করে ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে 74 রান যোগ করেন সাদমান ও মিরাজ। তৃতীয় সেশনে সাদমান 46 ও মিরাজ 42 রান করে ফিরে গেলে 132 রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে লিটন আর জাকের আলীর ব্যাটে ভর করে টাইগারদের লিড 200-র কাছাকাছি চলে যায়। লিটন 25 রান করে গ্রিহাভসের দারুণ এক অফ কাটারে বোল্ড হলে ভাঙে 41 রানের জুটি। এরপর জাকের ও তাইজুল দিনের বাকিটা সময়ে বেশ ভালোভাবেই পার করে দেন। 5 উইকেটে 193 রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। জাকের 19 ও তাইজুল 9 রানে অপরাজিত আছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।